গত দুদিন ধরে হাসনাতের একটা স্ট্যাটাস নিয়ে তুলকালাম অবস্থা চলছে। রাজনৈতিক অঙ্গন সেনাবাহিনীকে বিতর্কিত করে একটা পোস্ট দিয়েছিল হাসনাত। তার সেই পোস্টে অভিযোগ ছিল যে তাকে ডেকে নিয়ে সে সহ দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে কোনো একজন সামরিক কর্মকর্তা তাকে এক ধরনের থ্রেট দিয়েছে। ইউনুস বাহিনীকে এবার আলটিমেটাম। ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে যাতে জঙ্গি সংগঠনগুলি আর বেড়ে উঠতে না পারে সেজন্য সিদ্ধান্ত নেমে পড়েছে। পাশাপাশি সেনাবাহিনীও কাজ শুরু করে দিয়েছে। এদিকে আজ রাতে সেনাপ্রধান ভয়াবহ ঘটনা ঘটায়। ডক্টর ইউনুস, সার্জিস, হাসনাত, উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যায়, ক্ষমতার পালাবদল হয়। সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে যে কাণ্ডগুলো গত দুদিন ঘটলো, আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে। সেনাবাহিনীকে কেন্দ্র করে এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। তারা মোটামুটি মুখোমুখি অবস্থান নিতে শুরু করেছে। অবশেষে মুখ খুলল সেনাপ্রধান। হাসনাতের সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিল। নিজের দিকে সকল অভিযোগ ছাত্র নেতাদের উপরই চাপিয়ে দিল। হাসনাতের বয়ানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা বলেও মন্তব্য করেছেন। সেনাপ্রধানের এমন বিবৃতির পর অনেকেই তার পক্ষ নিচ্ছে, বিপরীতে হাসনাতদের বিপক্ষে চলে যাচ্ছেন। এতে করে দেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে। পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে। আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী সাভারে বাংলাদেশ সেনার ৯ম ডিভিশন ঢাকার দিকে এগোচ্ছে। রাজনীতির অঙ্গনে এখন মূল বিষয় যেন আওয়ামী লীগের পুনর্বাসন। সবাই এখন আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। বাংলাদেশে একটা নতুন নতুন ঘটনা ঘটতেছে, ঘটনা প্রবাহ এমন ভাবে হইতেছে যে এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, এটার সাথে মনে হয় এটার লিঙ্ক, আর কিছু কিছু স্বার্থান্বেষী মহল গোফে তা দিতেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে গত দুদিন ধরে হাসনাতের একটা স্ট্যাটাস নিয়ে তুলকালাম অবস্থা চলছে। রাজনৈতিক অঙ্গন ভীষণ রকম উত্তপ্ত হয়ে উঠেছিল। সেনাবাহিনীকে বিতর্কিত করে একটা পোস্ট দিয়েছিল হাসনাত। তার সেই পোস্টে অভিযোগ ছিল যে তাকে ডেকে নিয়ে সে সহ দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে কোনো একজন সামরিক কর্মকর্তা তাকে এক ধরনের থ্রেট দিয়েছে, আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য বলেছে এবং অনেক কিছু বলেছে। আপনারা এই বিষয়গুলো জানেন আর কি। সেই প্রেক্ষিতেই ভীষণ রকম একটা উত্তপ্ত অবস্থা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই হাসনাতের নেতৃত্বে শাহবাগে মিছিল এবং সমাবেশ করা হয়। যেই শাহবাগে সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপির পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনসিপির বরাতে এই হাসনাত সেখানে মিছিল করে, সমাবেশ করে। যদিও সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী কি এনসিপির মানে পক্ষপাতিত্ব করছে কিনা, অন্য পলিটিক্যাল পার্টি বা অন্যদের বিক্ষোভ সমাবেশ যেখানে নিষিদ্ধ মানে করতে দেওয়া হয় না, সেইখানে এনসিপি নির্বিঘ্নে কিভাবে করে, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই হাসনাতের যে টালমাটাল একটা অবস্থা তৈরি করেছিল সে এই স্ট্যাটাসটা দিয়ে, যে এমন একটা
ভাব তৈরি করার চেষ্টা হয়েছিল যে তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে, তার মৃত্যু হতে পারে, কিন্তু তার বলে যাওয়া উচিত সত্যটা, এইসব একটা মানে হিরো সাজার একটা চেষ্টা ছিল। কিন্তু গত রাতেই আপনারা জানেন যে নেত্র নিউজ একটা সংবাদ পরিবেশন করেছে সেনা সদরের বরাত দিয়ে। সেনা সদর সেখানে এই হাসনাদের যে ভাষ্য, সেই ভাষ্যটা একেবারে খারিজ করে দিয়ে একটা পলিটিক্যাল স্টানবাজি, হাসনাত যে একটা পলিটিক্যাল স্টানবাজি করেছে সেই ব্যাখ্যা সেনা সদর থেকে দেওয়া হয়েছে। এবং আমরা আগেও ধারণা করেছিলাম, আমি বলেছিও আগের ভিডিওতে, যে এই বৈঠকটি আসলে হয়েছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। নেত্র নিউজও সেই কথাটাই বলেছে। হাসনাতের এই বক্তব্য নিয়ে গতকালকেই কিন্তু তার দলের অন্তত দুজন নেতা, সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সিলেটের একটা প্রোগ্রামে বলেছে যে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিবর্জিত একটা কাজ হয়েছে। কোথাও কোনো একটা মিটিং, সেই মিটিংয়ের তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করা হয়েছে, বলা হয়েছে, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এবং একই সঙ্গে সার্জিসও গণমাধ্যমে বক্তব্য দিয়েছে যে তারা সেনাবাহিনীকে, সেনাপ্রধানের পদত্যাগ তারা চাননি, আরও ব্লা 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 অনেক কিছু বলেছে। কালকেই বোঝা যাচ্ছিল যে তারা আসলে একটা মিথ্যার বেসাতি দিয়ে যে একটা পাবলিককে উন্মুক্ত করার একটা চেষ্টা করেছিল, তাদের মূল উদ্দেশ্য হয়তো ছিল যে সেনাপ্রধানকে সরিয়ে তাদের পছন্দের একজন সেনাপ্রধান বসানো। সেইটা গতকালকেই ভেস্তে গিয়েছে মনে হচ্ছে। আজকে এইখানে আসলে আরও এক ধরনের বোমা বিস্ফোরণ করেছেন সার্জিস আলম। তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং ফেসবুকে স্ট্যাটাসে তিনি সত্য অনেক কিছুই ফাঁস করেছেন। যেই সব সত্যগুলো ফাঁস করেছেন তার মধ্যে সেইটা বিশ্বাস হলে, মানে সার্জিসকে যদি আমরা সত্য ধরে নেই, তাহলে হাসনাতের যে ভাষ্য, সেই ভাষ্যের প্রায় পুরোটাই ডাহা মিথ্যা। হাসনাত বলেছিল যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ সার্জিস বলেছে যে সেনাপ্রধানের পলিটিক্যাল অ্যাডভাইজারের মাধ্যমে ফোন করে তারা স্বেচ্ছায় সেনা ভবনে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। এবং হাসনাত যেভাবে বলেছে যে তাদেরকে এক ধরনের থ্রেট দিয়ে তাদেরকে বলা হয়েছে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই, তোমরা বুঝবে না, আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে হবে। কিন্তু সার্জিসের ভাষ্য হলো যে এইটা এক ধরনের ইনফর্মাল আলোচনায় সেনাপ্রধান তার অভিমত প্রকাশ করেছে যে যদি একেবারেই আওয়ামী লীগকে ছাড়া যদি ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশনটা যদি না হয়, তাহলে এটা আমরা আগেও বলেছি যে এটা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে না। এবং একই সঙ্গে এটা আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশ না নিতে পারে, তাহলে দেশটা স্থিতিশীল হবে না, অস্থিতিশীলতা আরও বাড়বে। সেই জন্য সেনাপ্রধানের একটা পরামর্শ ছিল যে সবগুলো পলিটিক্যাল পার্টির সাথে তোমরা আলোচনা করে তোমরা একটা সিদ্ধান্ত নাও, যেন একটা ইনক্লুসিভ, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ ইমেজ নাই, আর তারা যদি আওয়ামী লীগের ব্যানারে এসে তারা যদি ইলেকশন করে, তবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। কিন্তু হাসনাত আসলে এত বেশি আওয়ামী বিরোধী তার মানে ভাষ্য, যে সে হিরো সাজার জন্য, আওয়ামী বিরোধী হিরো সাজার জন্য সে সেনাপ্রধানের সঙ্গে যে বৈঠক, সে বৈঠকটাকে সে নিজের মতো করে মিথ্যের প্রলেপ বসিয়ে সেইটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে এবং সে বাহবা কোরানোর একটা প্রচেষ্টা করেছিল। কিন্তু তাদের এই সার্জিসের এই স্ট্যাটাসের পর তাদের আসলে সোসাইটিতে যে গ্রহণযোগ্যতা, সেইটা আসলে একেবারেই আমার ধারণা জিরোতে নেমে এসেছে। এবং ন্যাশনাল যে সিটিজেন পার্টি, সেই ন্যাশনাল সিটিজেন পার্টিকে অনেকেই এখন ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে ডাকা শুরু করেছে। কারণ আসলে তাদের বয়স এবং তাদের অপরিপক্কতা,
তাদের আসলে ম্যাচিউরিটি, রাজনীতি একটা ম্যাচিউরিটির ব্যাপার, সেটা তাদের আসেনি এবং তারা সেটা নিয়ে আসলে দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি। যার যার মতো করে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এক একজন এক একভাবে হিরো হওয়ার, মানে ধাপ্পাবাজি করে হিরো হওয়ার চেষ্টা করছে। এবং সেইখানে হান্নান মাসুদ, তাদের আরেকজন এনসিপির আরেকজন সদস্য, সিনিয়র লিডার, সে এসে সার্জিসের এখানে একটা কমেন্টস করেছে যে ভাই আপনারা দুজন যা বলেছেন দুজনের একজন অন্তত মিথ্যাবাদী। এটা তো সত্য, হান্নান মাসুদের এই কথাটা সত্য যে দুজন যা বলেছে একজন মিথ্যাবাদী। দুজনই এনসিপির গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে, একজন উত্তরাঞ্চলের সংগঠক, একজন দক্ষিণাঞ্চলের সংগঠক। ফলে একই সঙ্গে সেটা তাদের যে দলীয় ফোরামে, এনসিপির যে দলীয় ফোরাম, সেই ফোরামেও যে আলোচনা হয়নি, সেইটাও আসলে হান্নান মাসুদের যে কমেন্টস, সেই কমেন্টসে পুরোটাই উঠে এসেছে। এইটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটাকে আরও বেশি অস্থিতিশীল করার জন্য একটা নতুন কোনো ষড়যন্ত্রের মধ্যে আসলে ঢুকে গেছে হাসনাত, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ। কারণ এই পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, সেনাবাহিনীকে যদি বিতর্কের মুখে ফেলা যায়, তাহলে এই সরকার যেন আরও লেংদি, আরও লম্বা সময় নিয়ে থাকে এবং তারা যেন এই সারা বাংলাদেশে তাদের ছড়িটা ঘোরাতে পারে। এইটার আমার ধারণা যে এইটা একটা তাদের একটা প্ল্যান ছিল, এইটা একটা ষড়যন্ত্র ছিল, কিন্তু সেইটা আসলে এখন ফাঁস হয়ে গিয়ে তারা এখন নিজেরাই রাজনীতিতে অপাংক্তে হয়ে যাচ্ছে। তারা আসলে চাচ্ছে যে আওয়ামী লীগকে একেবারে নাই করে দিতে, মানে 75-76 বছরের একটা রাজনৈতিক দল, তাদেরকে নাই করতে গিয়ে, তাদেরকে ধ্বংস করতে গিয়ে তারা এখন নিজেরাই প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। কারণ এখন হাসনাত এই সার্জিসদের যে ভাষ্য, তাদের যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে এটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যে তারা পলিটিক্যালি সেনাপ্রধানের সাথে দেখা করতে যায়নি, তারা আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সেখানে গিয়েছিল এবং তারা সেইখান থেকে ফিরে এসে মিথ্যের প্রলেপ লাগিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে, আপামর জনগণকে ধোঁকা দিয়েছে। যেই ধোঁকা বলা হয় যে ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে জুলাই আন্দোলন, 5 আগস্টের যে অভ্যুত্থান, সেইটাও জনগণকে ধোঁকা দেওয়ার কথা অনেকেই বলেন। সেই সবই আসলে আস্তে আস্তে বেরিয়ে আসছে। আরেকটা কোশ্চেন উঠেছে যে এই যে হাসনাতের বক্তব্যের পরপরই আসিফ মাহমুদ যে তার নিজের একটা ভিডিও ছাড়লেন, যে অনেক কিছু 1 থেকে 5 আগস্টের বর্ণনা দিয়ে, সেইখানে তিনি একটা কথা বলেছেন যে তাদের আসলে সশস্ত্র সংগ্রামের একটা প্ল্যান ছিল, সেরকম একটা ভিডিও তারা রেডি করেছিল। তাদের দলের প্রধান নাহিদ ইসলাম যদি 5 আগস্ট শেখ হাসিনার পতন না হতো, তাহলে তারা সশস্ত্র সংগ্রামে চলে যেত। একটা কোশ্চেন উঠেছে যে তারা যে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়েছিল, তাদের হাতে নিশ্চয়ই অনেক 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 আগ্নেয়াস্ত্র ছিল। তাহলে 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা সেই অস্ত্র কোথাও জমা দিয়েছে কিনা, তারা সারেন্ডার করেছে কিনা, কী ধরনের অস্ত্র নিয়ে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়েছিল, এটা কিন্তু খুব একটা ভ্যালিড কোশ্চেন। এইটা আমার ধারণা যে সরকারের পক্ষ থেকে এটা যাচাই বাছাই করা উচিত। আর সবশেষে যেটি বলবো যে আসলে শুরুতেই এত হযবরল অবস্থা, বরিশালে হাতাহাতি, সিলেটে ইফতার মাহফিলে হাতাহাতি, এনসিপির যে অবস্থা, আসলে ওই কথায় বলে যে অল্প বয়সে মানে বেশি বুদ্ধির, বেশি চালাকি করতে গেলে ধরা খেতে হয়। তাই মানে সেই দিকেই আসলে যাচ্ছে আমাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে মির্জা ফখরুল এক রহস্যময় ক্যারেক্টার। মির্জা ফখরুল সর্বপ্রথম রাজনীতিবিদ বাংলাদেশে
তিনি সাহস করে বলেছেন, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ফার্স্ট টাইম তিনি বলেছিলেন, এরপর নয় দিগন্তের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, এর আগে কেউ বলতে পারেনি। মির্জা ফখরুল বলেছিলেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ আমি চাই না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। এই কথাটা এই ভাষায় বলেননি, কিন্তু এভাবেই বলেছেন। সর্বপ্রথম সাহস করে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে মির্জা ফখরুল বলেছেন। অতএব আওয়ামী লীগ যদি, এই জন্য হাসান মাহমুদ কিন্তু বিএনপিকে ধন্যবাদ জানিয়েছিল যে না, বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে, আওয়ামী লীগকে ভোটে চায়। আওয়ামী লীগ যদি কোনোদিন তাদের ইতিহাস লেখে আবার নতুনভাবে, যেমন 2024-এর আগ পর্যন্ত তাদের ইতিহাসে 75 থেকে 75 পরবর্তী পরিক্রমা, এটা বাইবেলের মতো তারা মুখস্থ করে, বরং 75 পরবর্তী সময়ে কারা কি করেছে এটা খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করে। বা হাসিনা আওয়ামী লীগ নেতাদের শাসন করতে গেলে, ধমক দিতে গেলেও 75-এর পরে কে কি করেছে, কার কি ভূমিকা, এটা নিয়ে খোঁটা দেন বা এটা বিবেচনায় নেন। ঠিক তদ্রূপ যদি আওয়ামী লীগ আবার কোনোদিন আসে 15 বছর পর, তারা যদি আবার নতুনভাবে ইতিহাস লেখে, তখন এই 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে কে কি বলেছিল এটা তাদের ইতিহাসে তারা রাইট ডাউন করবে এবং এটা নানানভাবে বিবেচনায় নেবে। তখন সবার আগে নাম আসবে মির্জা ফখরুলের। তখন তো মির্জা ফখরুল জীবিত হয়তো বা থাকবেন না, তখন আওয়ামী লীগের লোকজন পড়বে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ বিএনপি লিডার নেমড মির্জা ফখরুল হুজ ফাদার ওয়াজ আ গ্রেট রাজাকার। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে প্রথম মানুষ হিসাবে। মির্জা ফখরুল এত বড়ই অবদান রেখেছেন। মির্জা ফখরুল এই কথা বলে যখন জনরোষে পড়লেন, কয়েক মাস পর বিএনপির পক্ষ থেকে লাস্ট ফেব্রুয়ারিতে সালাউদ্দিন আহমেদ বললেন যে না না, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এরপরে বিএনপির অনেক নেতারা, যেমন গত 48 ঘন্টা আগেও বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, ইঞ্জিনিয়ার ইশরাক বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, রুহুল কবির রিজভিও একবার বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু সেই রিজভি এখন বলছেন যে না, আওয়ামী লীগে ভালো লোকজন নেতৃত্ব দিলে তারা রাজনীতি করতে পারবে না, কেন, বিএনপির কোনো আপত্তি নেই, এই কথা রুহুল কবির রিজভি বলছেন। তো দর্শক, বিএনপির অনেক নেতা নিষিদ্ধ চায়, আর মির্জা ফখরুল তো ইতিহাসের পার্ট হয়ে গেলেন, আওয়ামী লীগের ধন্যবাদ অলরেডি পেয়েছেন, কবরে গেলেও তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন, অলরেডি নিবেন। সে মির্জা ফখরুল এখনো রহস্যময় কথাবার্তা বলছেন। তার রহস্যটা কি, আমরা তার সর্বশেষ বক্তব্যটা দেখব আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে। সেনাপ্রধানের অবস্থান এবং বিএনপি কি চায়, এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা। কারণ বিএনপির কেউ বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, মির্জা ফখরুল এখন এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। আবার সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, অথচ আইএসপিআর থেকে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না। সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল হচ্ছে, ক্যান্টনমেন্ট থেকে যেন রাজনৈতিক কথাবার্তা না বলা হয় এ কথা রাজপথ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অথচ তাদের কোনো বিবৃতি নেই। এটা দ্বারা বোঝা যায় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপি এবং সেনাপ্রধান কি চায়। এটা সেনাবাহিনী কিন্তু আমরা বলবো না, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানরা তারা জনগণের পক্ষে। তো এই বিএনপি এবং সেনাপ্রধান কি চায় এটা নিয়ে তারা নিজেরাই ধোঁয়াশা তৈরি করে দিতে চায়। এক একজনে এক এক কথা বলে চুপ থেকে জনগণকে বুঝতে দিতে চায় না, জনগণের সামনে প্রতারণা করছে, এই জন্য তারা স্পষ্ট করছে না, তারা প্রতারক। স্পষ্ট করুক, যেমন সেনাপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে তিনি বিবৃতি দিয়ে বলুক যে না, আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমার কোনো আপত্তি নেই, জনগণ চাইলে এটা হতে পারে, বলে দিন। কিন্তু বলছেন না। এর মানে কি, আপনার অবস্থান ধোঁয়াশাপূর্ণ, প্রতারণামূলক, জনগণকে বুঝতে দিতে চাইছেন না যে আসল অবস্থানটা কি। কারণ আপনার পক্ষে কিছু
ফ্যাসিবাদ বিরোধী দলও কথা বলে। অতএব আসল অবস্থানটা ব্যাখ্যা করা আপনার জন্য জরুরি না, এই ধোঁয়াশাপূর্ণ অবস্থান রেখে দিচ্ছেন। বিএনপির ক্ষেত্রেও সেম, বুঝতে দিতে চান, এক একজন এক এক কথা বলে। মির্জা ফখরুলের রহস্যটা দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কি বললেন মির্জা ফখরুল, আমরা একটু দেখি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে নানান বিষয়ে নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনের বেসিক বিষয় ছিল সংস্কার কার্যক্রমের বিরোধিতা করা, সংস্কার কমিশনের কাছে তাদের যে মতামত দিয়েছে স্প্রেডশিট এবং লিখিত মতামত, সেগুলো নিয়ে কথা বলা। কিন্তু প্রশ্নোত্তর পর্বে অন্যান্য বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না, থ্যাংক ইউ। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনি তো বলেছেন যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না, ব্যক্তিগতভাবে আমি নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না, তাহলে এখন আপনি আবার কমেন্ট করবেন না কেন? এটাই হচ্ছে প্রতারণা, এটাই হচ্ছে ধান্দাবাজি। আবার শহীদুদ্দিন চৌধুরী এনিরা কেন স্পষ্ট বলছেন, ইঞ্জিনিয়ার ইশরাকরা কেন বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, তা আপনি এ বিষয়ে আবার কমেন্ট করতে সমস্যা কি? তা আপনি বলেন যে হ্যাঁ আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, সেটা কেন বলতে পারছেন না? অথবা নিষিদ্ধ চাই না সেটা বলে দিলেও তো হয়, কিন্তু থ্যাংক ইউ বলে কমেন্ট করবেন না, এটা মানে কি? মানে আপনি ধান্দাবাজ, জনগণের চোখে ধোঁয়া দিতে যাচ্ছেন, প্রতারণা করছেন জনগণের সাথে। আপনি কমেন্ট না করে প্রতারকদের খাতায় নাম লিখিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরা নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান। আর এদিকে আবার জনগণের চোখে ধোঁয়া দেওয়ার জন্য, যেহেতু তারেক রহমান দেশে আসতে পারছেন না, এটা নিয়ে ট্রল হচ্ছে, বিএনপিও লেজিটিমেসি ক্রাইসিসে ভুগছে, বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের হুঙ্কার মানছেন না, এই কারণে বাড়িধারানা কোথায় যেন একটা ঘর ধোয়া মোছা করছে যে তারেক রহমান সেখানে থাকবেন। আমি স্পষ্ট বলছি, তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেওয়ার 1 সেকেন্ড আগেও আমি বিশ্বাস করব না যে তারেক রহমান আসছেন। 5 আগস্টের পর যে এতদিন আসতে পারে না, 7 মাস হয়ে গেল, অথচ কোনো বাধা ছিল না। সে বিএনপি ক্ষমতায় আসার আগে আসবে, প্রধানমন্ত্রী হওয়ার আগে, এটা আমি এত সহজে বিশ্বাস করি না, কারণ অনেক দুর্বলতা আছে, এরকম ভয়ও আছে। ক্ষমতায় যদি না আসতে পারে, বিরোধী দলে গেলে কিনা আবার মামলা টামলায় পড়ে জেলে যেতে হয়। তারেক রহমান ভয় পান দেশে আসতে, অতএব এই জন্য মির্জা ফখরুল দিনক্ষণ বলতে পারেন না। এই সময় তিনি বলেন, ফেসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানান প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশন রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছেন বিএনপির 3 দফা রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে 2023 সালে। এর মানে গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতার সাথে বিএনপির ওই সংস্কার বাস্তবতার কোনো মিল নেই। ওটা ছিল হাসিনা বিরোধী আন্দোলনের একটা রূপরেখা, আর হাসিনা তো নাই ভাই, এখন ওটা দিয়ে আমি ধুয়ে পানি খাবো। তিনি বলেন, বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং এদেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিণত করতে হবে। অথচ আপনার জামাতের ইফতার মাহফিলে যান না, আর আপনার ঐক্য বলেন। জামাতের ইফতার মাহফিলে বাধা দেন মাঠ পর্যায়ে, জামাতের লোকজন ইফতার না করে চলে যায়, তাদের প্যান্ডেল ভেঙে ফেলেন, আর আপনার ঐক্যের কথা বলছেন। এটাও এক ধরনের প্রতারণা, জনগণকে উপর ভুলভাল বলে। যাই হোক দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে মির্জা ফখরুল প্রতারণা করছেন, আশা করি বুঝতে পেরেছেন। মন্তব্য করবেন না, থ্যাংক ইউ, এখন কোনো কমেন্ট করব না। সেনাপ্রধানকে জিজ্ঞেস করলেও সে একই টাইপের কথা বলবে হয়তো, যে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না, থ্যাংক ইউ। দে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঘটনা তো একটু কঠিন ভাবে ঘটে গিয়েছে। একেবারে লঙ্গি আর পাইজামা আর নেতি গিট্ট লাগিয়ে গেছে। এই গিট্ট যে এখন কিভাবে ছুটাবো, বিশাল কঠিন গিট্ট লেগে গিয়েছে। কার সাথে কার গিট্ট লেগেছে, যার সাথে যে গিট্ট লেগেছে, দুইজনকে আমি ভালোবাসি, দুইটা দলকে আমি ভালোবাসি, কিন্তু গিট্ট লাগছে একেবারে লঙ্গির সাথে পাইজামার নেতির।
এবার পায়জামার নেতির গিট্টু লাগলে ছোটকালে আমরা কিন্তু কেটে ফেলে দিতাম, মানে গিট্টু কিন্তু ছুটানো যাইতো না, এটারে বলে আন্দার গিট্টু লাগিয়ে গেছে। এই আন্দার গিট্টুটা নিয়ে আজকে কঠিন একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে চরমুনাই থেকে মির্জা আব্বাসকে। খুব দ্রুততম সময়ে মির্জা আব্বাস যেন চরমুনাইয়ের কাছে ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলন ঘরে তোলা হবে মির্জা আব্বাসের বিরুদ্ধে। এই কঠিন কথাটা যখন আসছে চরমুনাই থেকে, সেজন্যই বললাম গিট্টুটা লেগে গেছে একেবারে কঠিনভাবে। এবং দুইটা দলকে আমি ভালোবাসি, দুইটাই আমার এবারের 24-এর যুদ্ধের আন্দোলনের অংশীদারিত্ব দল। তাই এই অংশীদারিত্ব দুটা দলের ভিতরে যে সমস্যাটা তৈরি হয়েছে, সমস্যাটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। আমি চরমুনাই থেকে কি তারা বলেছে তা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখ্য সচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের সাথে মিলে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির পতন ঘটিয়েছে এবং চরমুনাইয়ের পীর সাহেব নিজেই তা বলেছেন মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। প্রদর্শক, গিট্টুটা কোথায় লাগছে আপনি বুঝতে পারছেন? এরপরে তারা যা লিখেছে তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে। এবার মির্জা আব্বাসকে তার বক্তব্যের প্রমাণ করতে হবে, নতুবা ক্ষমা চাইতে হবে। এই সময়ে, এই মুহূর্তে যখন আমরা কিছুদিন আগে বিএনপি মহাসচিবকে দেখলাম যে চরমুনাইয়ের পীর সাহেবের সাথে গিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করলেন, সাংবাদিকদের সামনে কথা বললেন, এই জিনিসটার মাঝখানে আবার মির্জা আব্বাস কেন এই গরম পানি ঢেলে দিলেন? বিষয়টার কারণটা কি? এটা হলো আজকের বিশ্লেষণ করার বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চক্রান্তের রাজনীতি করে না, বরং সর্বদাই দেশ, জাতি ও মানবতার পক্ষে দাঁড়িয়ে কথা বলে। বিগত 2001 থেকে 6 সাল যখন বিএনপি ক্ষমতাসীন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী দল সমূহের অন্তর্গত ছিল। সেই সময় ইসলামী আন্দোলন তৎকালীন বিএনপি সরকারের কার্যক্রমের বিরোধিতা করেছে। এখন বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে যদি জনাব আব্বাস সাহেবের কাছে ষড়যন্ত্র মনে হয়, তাহলে বলতেই হবে তিনিও একজন সম্ভাব্য স্বৈরাচার। এবার স্বৈরাচার বলছেন মির্জা আব্বাসকে চরমুনাই থেকে। স্বৈরাচার কেন বলছেন, কি বলছেন আমি আরো একটু আপনাদের সামনে তুলে ধরছি। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবারই জানা আছে, কোনো কিছু লুকানো যাবে না, লুকোচুরি করার আসলেই সুযোগ নাই। 2006 সালের নবম জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার অশুভ চেষ্টার প্রতিফলন হিসাবে 1/11 প্রেক্ষাপট তৈরি হয় এবং আওয়ামী ফ্যাসিবাদের সূচনা হয়। কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ তখনকার সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার করতে না পেরে প্রফেসর ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছিলেন। এরপরেই কিন্তু আরো বেশি জটিলতায় পড়ে গিয়েছিলেন বিএনপি এবং জামাতের বহু মানুষ লগি বইটায় নিহত হয়েছেন 28 অক্টোবর। সেদিন কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু পুলিশ বাহিনী দিয়ে যেরকম নিরাপত্তা দেওয়ার কথা ছিল পল্টনকে, সেই নিরাপত্তা থেকে কেউ কেউ বিশ্লেষকরা মনে করছে বিএনপি নীরবতা পালন করছে। এবং তখনকার সময় লুৎফুজ্জামান বাবরই ছিলেন বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার আন্ডারেই ছিলেন পুলিশের আইজিপি এবং সকল গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো যিনি উপদেষ্টা স্বরাষ্ট্র
উপদেষ্টা আছেন, আমরা কিন্তু যে কোনো বিষয় উনাকেই গালমন্দ করি বা উনাকেই আমরা দোষারোপ করে থাকি। তাই তখনকার সময়ে লগি বইটার সময়ে লুৎফুজ্জামান বাবরকে নীরব থাকার জন্য কে পিছনে কাজ করেছিলেন? বাবর তো নীরব থাকার মানুষ না। বাবর তো মানুষ হিসাবে এমন নয় যে উনি লগি বইটার ঘটনার জায়নে বা সারাদিন লগি বইটা নিয়ে এরকম নিত্য চলছে আর প্রশাসন নীরবতা পালন করবে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আজকে যে কথাগুলা চরমোনাই নিয়ে আসছে যে ১/১১ প্রেক্ষাপট তৈরি হয়েছে, কারণ তারা সুষ্ঠুভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে ছেড়ে যেতে পারেননি। একটা সুন্দর কাঠামোর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে তখন পারেননি। আচ্ছা, এরপরে যেটা হলো, এটা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য। জনাব আব্বাসের উচিত হবে এই সত্যকে স্বীকার করে শিক্ষা নেওয়া। চরমোনাই থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন। সত্যকে অস্বীকার করার প্রবণতা ভালো নয়। ভবিষ্যৎবাণী কিন্তু এটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী কথা। এই আমি বুঝেছি, আপনারা কি বুঝছেন আপনারা মন্তব্য কমেন্টস করে লিখবেন। সত্যকে অস্বীকার করার প্রবণতা ভালো নয়। কোনো সত্যকে অস্বীকার করাটা ভালো জিনিস নয়, ভালো লক্ষণ নয়। ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে আলো দেখা কঠিন হবে, এটাই এটার বিশ্লেষণ হয় এই কথাটা আমি যা বুঝেছি। তিনি বলেন, বিএনপির মাননীয় মহাসচিব আমাদের অফিসে এসে যে সমঝোতা করেছেন আমরা তা রক্ষা করে চলছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি নেতৃবৃন্দ সেই সমঝোতাকে সম্মান করবেন। সেখানে জনাব আব্বাসের মতন একজন সিনিয়র নেতা যখন এমন মিথ্যা কথা বলেন তখন তার বিবেচনা বোধ নিয়ে প্রশ্ন দেখা দেয়। আব্বাসের বিবেচনা বোধ, জ্ঞান বুদ্ধি আছে কি নাই এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র জনাব আব্বাসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তাকে এই বক্তব্য প্রমাণ করতে হবে। মির্জা আব্বাস যা বলছে তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের পাশে ছিল। চরমোনাই সবসময় মির্জা আব্বাস যা বলেছে তার চ্যালেঞ্জ ছুড়েছে যে এটা প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে সাংবাদিকদেরকে ডেকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তবে এই মুহূর্তে এই ধরনের কথা কেন মির্জা আব্বাস সাহেব হঠাৎ করে বলে ফেললেন? আমরা তো এখনো কোনো ঝুটে চরমোনাই যায় নাই। জামাতের আমির গিয়েছিলেন চরমোনাই দরবার শরীফে, তাদের মধ্যে একসাথে দুপুরে খাবার দাবার হয়েছে, সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এখনো তো ঝুট ঘোষণা করেন নাই চরমোনাই যে জামাতের সাথে চরমোনাই চলে গিয়েছে। এখন মির্জা আব্বাস সাহেব খেপে গিয়েছে কেন বিএনপির সাথে নাই চরমোনাই, এমন ঘোষণা আমার মনে হয় জামাতের সাথে অনেকের আলোচনা হয়েছে, কিন্তু ঝুট প্রকাশ্যে ঘোষণা এখনো কারোর সাথে আসে নাই। তো সেই জায়গায় মির্জা আব্বাস সাহেব কেন গরম ভাতে পানি ঢেলে দিলেন, এটা নিয়ে আমারও একটু কনফিউজে আমি পড়ে গেলাম। এতে বিএনপির ক্ষতি হবে কিনা আপনারা কমেন্টস করে লিখবেন। তা না হলে নতুন বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করার জন্য তিনিই দায়ী থাকবেন। প্রিয় দর্শক, এবার চরমোনাইয়ের সর্বশেষ কথা যে যদি এই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করার জন্য তিনিই দায়ী হবেন যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, অথবা দলিলপত্র দিয়ে সাংবাদিক সম্মেলন করে উনি যদি না দেখিয়ে দেন কোন জায়গায় কোন দিন কোথায় চরমোনাই শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে লিয়াজু করেছে বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত রাখার জন্য চরমোনাই কাজ করেছে, যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছে চরমোনাইকে, সেই কথাটার প্রমাণ দিতে বলেছেন, নতুবা
বাংলাদেশের এই যে সুন্দর পরিবেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা যদি নষ্ট হয়, এই জন্য মির্জা আব্বাসকেই দায়ী করেছেন। তার মানে বিএনপিকে দায়ী করা। মির্জা আব্বাস বিএনপির স্টিয়ারিং কমিটির মেম্বার, ঊর্ধ্বতনের টপ 10 লিডারের মধ্যে অন্যতম একজন। তাই মির্জা আব্বাসের কথার ভিতরে অনেক ভ্যালু আছে। আমরা আজকে আশা করছি যে এখান থেকে একটা সমাধান হয়তো বা বিএনপি থেকে দেওয়া হবে এবং সেই সমাধানের অপেক্ষায় থাকলাম। কেটিভি 24 এর পাশে আপনারা থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।